বহুল প্রতীক্ষার পরে বিজয় ভার্মা অভিনীত মাটকা কিং ওয়েব সিরিজটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই দেখানো হয় বোম্বে শহর, সাল 1975। ব্রিজ ভাটি নামের একজনকে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তপাত হচ্ছিল। আসলে ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন ও মারা যাবে। ব্যাপারটা নিয়ে অ্যাম্বুলেন্সে থাকা দুজন গার্ড তর্কাতর্কি করছিল। একজন বলে ব্রিজ মারা যাবে আর অন্যজন বলে সে বেঁচে যাবে। শেষ পর্যন্ত দুজনে ব্রিজের বেঁচে যাওয়া অথবা মৃত্যুর ওপরে বাজি ধরে। যে জিতবে সে 50 গুণ বেশি টাকা পাবে, মানে 5 টাকায় 250 টাকা জিতবে। অবশ্য বাজি বা জুয়ার এই ক্রেজ কিন্তু ব্রিজ ভাট্টির হাত ধরেই শুরু হয়েছিল। ব্রিজ ভাট্টি জুয়ার ফায়দা নিয়ে এত বেশি টাকা ইনকাম করে ফেলেছিল যে সরকারের রিজার্ভও তার তুলনায় কম হয়ে যায়। কিন্তু কিভাবে যে এই সাম্রাজ্য গড়ে তুলেছিল আর কিভাবেই বা সেই সাম্রাজ্যের পতন ঘটল, ঘটনার সূত্রপাত হয়েছিল 11 বছর আগে। ব্রিজ তখন ছোটোমোটো একটা বাসায় ফ্যামিলি নিয়ে ভাড়া থাকতো। সে একটা তুলার মিলের কর্মচারী ছিল। বেতন যা পেত সেটা দিয়ে কোনো মতে টানাটানি করে সংসারটা চলে যেত। সকালবেলাতে কাজে যাওয়ার সময় ওর বাসার মালিকের সঙ্গে দেখা হয়ে যায়। তখন মালিক বিরক্তির স্বরে বলতে থাকে, আজকে মাসের 11 তারিখ, এখনও তুমি বাসা ভাড়া কেন দাওনি? ব্রিজ তখন শুকনো মুখে বলে, আমি দিয়ে দিব। তবে পোদ্দারও এখানে জেদ করে বসে যে আজকে ভাড়া না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। ব্রিজ তখন নতুন একটা টেকনিক ইউজ করে। সে শুনেছে পোদ্দার মার্কেটে আরও 3টা নতুন ঘর বানাচ্ছে, অথচ তার অলরেডি 180টা ঘর আছে, যেগুলোর কোনো সার্ভিসিং সে করায় না। চাল ফুটো হয়ে পানি পড়ে, কারেন্টের লাইনগুলো ছিল সরানো ছিটানো, সিঁড়িগুলো নড়বড়ে, যে কোনো সময় যে কোনো কারো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন ব্রিজ বলে, আমি যদি এখন এই সব ব্যাপারগুলো লিক করে দিই তাহলে নতুন আর কোনো ভাড়াটে উঠবে না। তোমার ঘরগুলো দেখতে আসার আগেই ভেঙে যাবে তোমার সব ডিল। এই কথাগুলো শুনে নরম হয়ে যায় পোদ্দার, আর ব্রিজকে আগামী 20 তারিখ পর্যন্ত সময় দেয় ভাড়া পরিশোধ করার জন্য। আসলে 1964 সালের বোম্বে শহরটা এমনই ছিল। এখানে কেউ কাউকে এক বিন্দু ছাড়ও দিত না। এখানে হয় আপনি কাউকে ধাক্কা দিয়ে পানিতে ফেলবেন, না হলে অন্য কেউ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। তাই এখানে ভালোভাবে সার্ভাইভ করতে হলে সব দিক ম্যানেজ করে চলতে হয়। বোম্বেতে সে সময়ে তুলার মিলের বেশ প্রচার ছিল। অনেক শ্রমিক সেখানে কাজ করত, কিন্তু কাজের পরিধি অনুযায়ী তাদের বেতন ছিল খুবই কম। তাই প্রতিদিনের কাজ শেষে শ্রমিকেরা 10 থেকে 20 পয়সা করে জুয়ায় লাগাতো। ওই সময়টায় 10 থেকে 20 পয়সারও ভ্যালু ছিল অনেক। আর এই জুয়ার সিন্ডিকেটটা চালাতো স্বয়ং তুলার মিলের মালিক লাজ ভাই। যদিও এই জুয়ার প্রচলনটা শুরু হয়েছিল নিউ ইয়র্কের তুলার বাজার থেকে বোম্বেতে আসা তুলোর দামের ওঠানামার ওপরে নির্ভর করে। তখন আন্তর্জাতিকভাবে জুয়ার প্রচলন চালানো হতো, কিন্তু পরবর্তীতে নিউ ইয়র্ক কটন স্টক বাজি লাগানো বন্ধ করে দেয়। তবে লাজ ভাই সেটাকে কন্টিনিউ রেখেছিল, যদিও সে নিয়মে কিছুটা চেঞ্জ এনেছিল। প্রতিদিন কাজের টাইমে যাদের ইচ্ছা জুয়ায় টাকা লাগাবে এবং তাসের একটা নাম্বার চুজ করে রাখবে। প্রত্যেকে নিজেদের চুজ করা নাম্বারটা লিখে দেওয়া হবে। সারাদিনের ডিউটি টাইম শেষ হলে ম্যানেজার তাসের ভেতর থেকে একটা তাস সিলেক্ট করবে। যে তাসটা সিলেক্ট করবে সেটার নম্বর অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হবে। তো ওই সময় ব্রিজ তুলার মিলের লাজ ভাইয়ের ম্যানেজার ছিল। বাড়িওয়ালার সাথে ক্যাচালের পরে ব্রিজ মিলে গিয়ে ডিউটি শেষ করে অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করে, আমার বেতন কি বাড়ানো হয়েছে? কিন্তু অ্যাকাউন্টেন্ট জানায় যে না, তোমার বেতন এখনও বাড়ানো হয়নি। এটা শুনে খানিকটা কষ্ট পেয়ে যায় ব্রিজ। গত 3 বছর ধরে তার বেতন 1 পয়সাও বাড়েনি। তো এরপরে সে খেয়াল করে একজন ভদ্রসভ্য গৃহিণী জুয়ায় টাকা লাগাতে এসেছে। মহিলাটি বেশ দ্বিধাগ্রস্ত হয়েছিল। কাঁপা কাঁপা হাতে সে 5 নম্বরের ওপরে 50 টাকার বাজি লাগিয়ে দেয়। সে সময় 50 টাকা মানে বিশাল ব্যাপার ছিল, তাই সবাই বেশ চমকে যায়। এই বাজির পরে ব্রিজ বাজি বন্ধ করে দিতে বলে। এরপর লাজ ভাইকে ইনফর্ম করা হয় ড্র করার সময় হয়ে গেছে। যদিও লালজি ভাই জানায় ড্র তখনই হবে যখন আমি চাইব। তো সবাই ড্র শোনার জন্য রেডি হলে লালজি ভাই ভেতরে গিয়ে আজকের বাজির রেকর্ডগুলো দেখে। সবচেয়ে বেশি বাজি পড়েছিল 5 নম্বরের ওপরে 50 টাকা, আর সবচেয়ে কম বাজি ছিল 7 নম্বরের ওপরে। তাই ব্রিজ যখন কার্ডটা সাফল করছিল তখন লালজি ভাই ব্রিজকে 7 নম্বরটাকে উইনার ঘোষণা করতে বলে। যদিও ব্রিজের হাতে অলরেডি 5 নম্বরের কার্ড উঠে গিয়েছিল, কিন্তু মালিকের কথায় বাধ্য হয়ে সে 7 নম্বরটাকে উঠিয়ে উইনার ঘোষণা করে। 5 নম্বরে বাজি লাগানো মহিলাটা সাথে সাথেই মাথা ঘুরে ঢলে পড়ে।
বেশ কিছুক্ষণ পরে ব্রিজ মহিলাটিকে পাশের হোটেলে নিয়ে যায় এবং চা খেতে দিয়ে জিজ্ঞেস করে সে একসাথে এত টাকা কেন বাজিতে লাগালো। মহিলা হাউমাউ করে কেঁদে জানায়, আমার ভীষণ টাকার প্রয়োজন, আমার স্বামী অসুস্থ, চিকিৎসা খরচ লাগবে, তাই আর্জেন্ট টাকার জন্য আমি বাজিটা লাগিয়েছিলাম। তখন ব্রিজ বলে, এখানে বাজি আর আগের মতো ফেয়ার হয় না, এখন সব কিছুই লালচি ভাইয়ের কন্ট্রোলে। তখন সে মহিলাটিকে কিছু টাকা দিয়ে বলে যেন আর কখনো জুয়ার আশেপাশেও সে না আসে। তখন মহিলা কান্নায় জর্জরিত হয়ে বলে, আমি এই ঋণটা একদিন শোধ করে দিব। এরপর সেখান থেকে ব্রিজ চলে আসে তার বাড়িতে এবং তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছিল। তার স্ত্রী গর্ভবতী, বাড়িতে ব্রিজের ভাইও থাকে, তবে সে খামখেয়ালি কাজকর্ম করে। ব্রিজের ভাই ওই সময়টায় তাস খেলছিল। ঠিক তখনই সেখানে একজন গুন্ডা চলে আসে এবং জানায় জিনু মাস্টার লাচ্চুকে ডেকে পাঠিয়েছে। ওনার নাম শুনে লাচ্চু ঘাবড়ে যায়। সে জিনুর কাছ থেকে সুদে 50,000 টাকা নিয়েছিল। সেই টাকা শোধ দিতে না পারায় জিনু তার পেছনে লেগেছে। জিনুর সামনে গেলে সে তার কী কন্ডিশন করবে এই ভয়ে লাচ্চু দৌড় দেয় এবং বাড়ি চলে আসে। তবে জিনু এবং তার লোকেরা ওকে তাড়া করতে করতে ওর বাড়িতেই চলে আসে। এরপরে ব্রিজের সামনে লাচ্চুকে মারধর শুরু করে। জিনু জোর করে লাচ্চুর হাতের আঙুলগুলো কেটে দিচ্ছিল, তাই ভাইকে বাঁচাতে ব্রিজ বলে দেয় সে জিনুকে 5,000-এর বদলে 10,000 টাকা দিবে। এটা শুনে জিনু আঙ্গুল কাটতে কাটতেও লাচ্চুকে ছেড়ে দেয় এবং টাকা পরিশোধের জন্য ব্রিজকে 10 দিনের সময় দেয়। 10 দিনের ভেতরে টাকা শোধ না দিলে সে ব্রিজের হাতটাই কেটে নেবে। এমনিতেই টানাটানি সংসার, তার উপরে আবার হুট করে 10,000 টাকা দেবার প্রতিশ্রুতি। ব্রিজের জন্য খুবই চাপ হয়ে যায়। তবুও আপাতত সে লাচ্চুকে হাসপাতালে নিয়ে গিয়ে তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তবে সে লাচ্চুর ওপরে খুবই ক্ষেপেছিল। লাচ্চু এক ধাক্কায় বড়লোক হতে চায়, তাই স্টক মার্কেটে টাকা লাগিয়েছিল আর সেখানেই সব হেরে গেছে। ব্রিজ তখন লাচ্চুকে বকাঝকা করে বেরিয়ে যায়। পরের দিন ব্রিজ মিলে গিয়ে লালজি ভাইকে অনুরোধ করে বলে তার স্ত্রী অসুস্থ, টাকার প্রয়োজন। কিন্তু লালজি ভাই তাকে ধমক টমক দিয়ে বলে কাজের দিকে খবর নেয়, শুধু টাকা টাকা করো। এই বলে সে ব্রিজকে সেখান থেকে সরিয়ে দেয়। এই ব্যাপারটাতে খানিকটা বেকায়দায় পড়ে যায় ব্রিজ। এতগুলো টাকা সে কোথায় থেকে ম্যানেজ করবে? জুয়ায় লাগিয়েও লাভ নেই, কারণ লালজি ভাই তো ফলাফল নিজেই কন্ট্রোল করে। তো এভাবে ভাবতে ভাবতে 3 দিন কেটে যায়। জিনু মাস্টারের টাকা শোধ দেওয়ার আর 7 দিন বাকি, তাই ব্রিজ আবারও লালজি ভাইয়ের কাছে টাকা চাইবে বলে ঠিক করে। আজকে ঘোড়ার রেসের ওপরে প্রচুর টাকা লাগানো হবে, লালজি ভাই সেখানেই গেছে। তাই ব্রিজও টাকা চাইতে হর্স রেসের ময়দানে যায়। যদিও ভেতরে ঢুকতে তার বেশ সমস্যা হচ্ছিল, গার্ডেরা বারবার তাকে বাধা দিচ্ছিল, কারণ এসব জায়গায় ধনীরাই শুধু বাজি লাগায়। অনেক বাধা অতিক্রম করে ব্রিজ ময়দানে গিয়ে ঢোকে। তার 1 নম্বর ঘোড়াটার দিকে নজর যায়। ওর ভাবসাব দেখে মনে হয় এই ঘোড়াটাকে এক্সট্রা ট্রেনিং করানো হয়েছে। তবে তার তো এসব দেখে লাভ নেই, সে এই বাজি অ্যাফোর্ড করতে পারবে না। সে দূর থেকে লালজি ভাইকে ডেকে বলে তার টাকা লাগবে। এত মানুষের সামনে এসে টাকা চাওয়াতে লালজি ভাই তো অনেক রেগে ব্রিজকে গালাগালি করতে শুরু করে। এই ব্যাপারটাতে ব্রিজও তো অনেক ক্ষেপে যায় এবং তর্কাতর্কি শুরু করে। এর জন্য লালজি ভাই ওকে তার গার্ডদের দিয়ে বের করে দেয়। সেখানে পড়ে গিয়ে ব্রিজের হাতে একটু চোট লাগে, এর জন্য সেখান থেকে ব্লিডিং হচ্ছিল। ব্রিজ বাহিরেই বসেছিল, কিন্তু কেউ তার দিকে ঘুরেও তাকাচ্ছিল না। অবশেষে গুলরুক নামের একটা মেয়ে তাকে দেখে ওখানে আসে এবং ব্রিজকে কাটা জায়গায় বাঁধার জন্য রুমাল এগিয়ে দেয়। ব্রিজ গুলরুককে সাজেশন দেয় বাজি লাগানোর ইচ্ছা থাকলে গুলরুকে যেন 1 নম্বর ঘোড়ার ওপরে বাজি লাগায়, ওই ঘোড়াটাই জিতবে। যদিও গুলরুকের বাজি লাগানোর কোনো ইচ্ছা ছিল না। গত 1 বছর আগে তার স্বামীর অকাল মৃত্যু হয়েছিল। তার শ্বশুরবাড়িতেও তার জায়গা হয়নি। তার শ্বশুরবাড়ির সবাই তাকে অপয়া এবং অলক্ষী বলে ট্রিট করত। গুলরুকেরও ধারণা হয়ে গিয়েছিল যে তার ভাগ্য আসলেই খুব খারাপ। তবে ব্রিজের কথা কৌতূহলী হয়ে সে 1 নম্বর ঘোড়ার ওপরে বাজি লাগিয়ে জিতে যায়। এতে তার ভুল ধারণা ভাঙে যে তার ভাগ্য মোটেও খারাপ না। যাই হোক, লালজি ভাইয়ের সঙ্গে ঝামেলা করায় ব্রিজকে ম্যানেজার থেকে ডিমোশন দিয়ে লেবার বানিয়ে দেওয়া হয়। সব কিছু মিলিয়ে ব্রিজ খুবই হতাশ ছিল। এই সময় তার কাছে আরেকজন লেবার ডাগরু আসে। ডাগরুর 1 পা ন্যাংরা, কেউ তাকে কাজ দিতে চাইতো না। ব্রিজ তাকে কিছুদিন আগে কাজের সুযোগ দিয়েছিল, তাই ডাগরু তার প্রতি কৃতজ্ঞ ছিল। ব্রিজ তখন তার দুঃখের কথাগুলো ডাগরুর সঙ্গে শেয়ার করে এবং জিদ ধরে বসে যে সে লালজি ভাইয়ের বাটপাড়ির সাম্রাজ্য শেষ করে ফেলবে। রাতে বাড়ি ফেরে ব্রিজ স্ত্রীর কাছ থেকে গয়না ধার করে। পরদিন সকালবেলাতে এসে ব্রিজ নিজেই জুয়ার গেম চালু করে আর এখানে আশ্বাস দেয় যে সব কিছু ফেয়ার হবে। ডাগরুকে দিয়ে প্রচারও করায় যে এখানে সৎভাবে ফলাফল দেওয়া হয় আর এখানে 1 টাকার বেটে 9 টাকা রিটার্ন দেওয়া হবে।
কিন্তু 4 থেকে 5 জনের বেশি সেখানে জুয়ায় কেউ টাকা লাগায় না। ব্রিজ নতুন এবং ইন্টারেস্টিং কিছুও নাই, এর জন্য ব্রিজের ওখানে মানুষজন ইন্টারেস্ট দেখাচ্ছিল না। ব্রিজ বেশ চিন্তিত হয়ে বাড়ি ফেরে। জিনুকে টাকা দেওয়ার আর মাত্র 5 দিন বাকি। সে কলোনিতে ফিরে দেখে মাসিক লটারি চলছে। একটা মটকার ভেতরে সবার নাম লেখা চিরকুট থাকতো, যার নামে চিরকুট উঠবে সেই উইনার হবে। ব্রিজের স্ত্রী আপসেট ছিল, এবারও তার নাম ওঠেনি, অন্য একজনের নাম উঠেছিল। ব্রিজ তখন সেই মটকাটা তুলে নিয়ে ঘরে চলে যায়। এরপর বাকি চিরকুটগুলো চেক করে দেখে সবগুলোতে প্রজাক্তা সাবনিশের নামগুলো লেখা, মানে এটা পুরোটাই একটা স্ক্যাম। এই জিনিসটা ব্রিজকে বেশ ভালো একটা আইডিয়া দেয় কিভাবে সারা দুনিয়াতে চিটিং করে জুয়া চালানো হয়। সে পরের দিন আবারও নতুন আইডিয়া নিয়ে জুয়ার আসরে যায়। আজ বেশ কয়েকজন টাকা লাগিয়েছিল। ব্রিজ দেখে সব নম্বরের ওপরে টুকটাক বাজি পড়লেও 7 নম্বরের ওপরে কেউ বাজি লাগায়নি, আবার 2 নম্বরের ওপরেও মাত্র 10 পয়সার বাজি লাগানো ছিল। ব্রিজ খেলার ধর্জনটা বোঝানোর স্বার্থে প্রথমে রাজা রানী এবং জোকার কার্ড বের করে ফেলে, কারণ এগুলোতে কোনো নাম্বার নেই। এগুলো থাকা মানে জেতার চান্স আরও কমে যাওয়া, কারণ এই কার্ডগুলোর কোনোটা ওঠা মানে সবাই হেরে যাবে, কিন্তু এই কার্ডগুলো না থাকলেও ওরা হারবে। ব্রিজ হাতের কারসাজিতে বারবার কার্ড সাফল করেও প্রতিবারই 7 অথবা 2 নম্বর কার্ড তুলছিল। এটা দেখে সে বোঝায় কিভাবে জুয়ার নামে তাদেরকে বোকা বানানো হয়। ব্রিজ নিজের গেমে স্বচ্ছতা বজায় রাখতে নিয়ম একটু চেঞ্জ করে দেয়। সে রাজা রানী জোকারের কার্ড পুরোপুরি বাদ দিয়ে দিবে, এরপর কার্ড সাফল করে টেবিলের ওপরে রাখবে। যারা জুয়ায় টাকা লাগিয়েছে তাদের ভেতর থেকে কেউ ইচ্ছে মতো কার্ড চুজ করতে পারবে। এতে যেটা হবে, প্লেয়ারেরা নিজেরাই নিজের ভাগ্যটা নির্ধারণ করবে, কোনো জোট চুরি করার কোনো সুযোগই থাকবে না। ব্রিজের এই নিয়মটা আবার সবার ভালো লেগে যায়, আর পরের দিন থেকে সেখানে অনেক খেলোয়াড় বাড়তে থাকে। এইসব দেখে একজন লালজি ভাই তার চামচা সাম্বাকে দিয়ে 300 টাকা বেট করতে পাঠায়। সাম্বা 3টা নম্বরের ওপরে 100 করে 300 টাকা বেট লাগায়। এত টাকা বেট হওয়ায় ব্রিজ বেশ টেনশনে ছিল। লালজি ভাই একাই যে বেট লাগিয়েছিল, বাকি সবার টাকা মিলেও এত টাকা বেট পড়েনি। তাই লালজি ভাই জিতলে ব্রিজকে ঘর থেকে টাকা দেওয়া লাগবে। তবে সৌভাগ্যবশত এই রাউন্ডে লালজি ভাইয়ের 3টা নম্বরের একটাতেও বেট ওঠে না, তাই ব্রিজ বেঁচে যায়। ব্রিজ গেমকে আরও ইন্টারেস্টিং করতে 2 রাউন্ড খেলা চালু করে, সন্ধ্যা 6টা এবং রাত 9টা। এখানে আরেকটা নিয়ম ছিল, 6টার ড্রয়ের পরে রাত 9টার ড্রয়ে জোড়া নম্বর উঠলে 90 গুণ রিটার্ন দেওয়া হবে, মানে 1 টাকায় 90 টাকা, 10 টাকায় 900 টাকা এবং 100 টাকায় 9000 টাকা। লালজি ভাই এই সুযোগটাই কাজে লাগায়। সে সাম্বাকে দিয়ে 1200 টাকা পাঠায়। সাম্বা সবগুলো নাম্বারে 100 করে লাগিয়ে দেয় এবং বাকি টাকা জোড়ার ওপরে লাগায়। প্রথম রাউন্ডে তার 900 টাকা উসুল হয়ে যায়। এবার বাকি থাকে সেকেন্ড রাউন্ডে। বাই এনি চান্স জোড়া উঠলেই ব্রিজের অবস্থা খারাপ হয়ে যাবে। দুর্ভাগ্যবশত এবার সাম্বার জোড়া নাম্বার উঠে যায় এবং লালজি ভাই 9000 এবং আসল সহ 9900 টাকা জিতে যায়। এই টাকা শোধ দিতে ব্রিজের ক্যাশ ফাঁকা হয়ে যায়, এমনকি ধার দেনাও করা লাগে। ব্রিজকে সাহায্য করতে পেরে লালজি ভাইয়ের আনন্দ যেন আর ধরেই না। ব্রিজ এবার খুবই মুশকিলে পড়ে যায়। একে তোর ক্যাশ শেষ, তার উপরে আজকে জিনু মাস্টারের দেওয়া 10 দিনের সময় শেষ। তবুও ব্রিজ প্রিপারেশন নিয়ে কুড়িয়ে যা টাকা ছিল তাই নিয়ে জিনুর কাছে যায়। জিনু সামান্য পরিমাণে টাকা দেখে রেগে যায়। ব্রিজ সময় চাইলে তখন জিনু বলে ব্রিজ এভাবে ব্যবসা করে টাকা শোধ দিতে পারবে না। কেউ বোকা না হলে 1 রাউন্ডে 9900 টাকা নষ্ট করে ফেলে না। ব্রিজ তখন বলে আমি সৎভাবে গেমটা চালাই যাতে মানুষ আমাকে ভরসা করতে পারে। ব্রিজ তখন কথার জালে ঝিনুকে ফাঁসিয়ে ফেলে। ব্রিজ বলে আমার কাছে অল্প টাকায় বড় অ্যামাউন্টের টাকা জিতা যায়, আর সেই আশাটা নিয়ে আরও বেশি করে খেলতে আসবে আমার কাছে। এতে হয়তোবা 2-1 আমি ধরা খাবো, তবে ম্যাক্সিমাম টাইমেই আমি লাভ করতে পারবো, কারণ মানুষ লোভে পড়ে বেশি টাকা লাগাবে। কিন্তু এই গেম চালাতে গেলে টাকার প্রয়োজন, তাই ব্রিজ জিনুর কাছে টাকা ধার চায়। জিনেও তাই ব্রিজের প্ল্যান শুনে ওকে টাকার ধার দেয়। ব্রিজ আবার মার্কেটের ভিতরে গ্যাম্বলিং না করে একটা বড় গোডাউন ভাড়া করে নেয়। এখানেই সে এখন থেকে জুয়ার কারবার চালাবে। ডাগরু সাথে করে কয়েকজনকে নিয়ে গিয়ে বাজারে প্রচার প্রচারণা চালাতে থাকে। এই শহরে অন্তত 50টা টেক্সটাইল মিল আছে, সেগুলোতে সব মিলিয়ে অন্তত 2 লাখ কর্মচারী আছে। এদেরকেই তারা টার্গেট করে। এছাড়া অনেক স্টুডেন্টও আছে যারা সব কিছু হুটহাট চায়, এরাও কৌতূহলী হয়ে খেলতে চলে আসবে। ব্রিজ তখন আরেকটা প্ল্যান করে। সে জানায় এবার থেকে মটকার ভেতরে কার্ডের ড্র করা হবে, কারণ শহরের প্রত্যেকটা বাড়িতেই মটকা আছে,
তারা যখন বাড়িতে মটকার দিকে তাকাবে তখন ব্রিজের কথা মনে পড়ে যাবে। এর জন্য সে গেমের রুলসেও চেঞ্জ আনে। এখন থেকে 3টা করে কার্ড তোলা হবে। 3টা কার্ডের সম্মিলিত নম্বরের যোগফল যা হবে তার সেকেন্ড সংখ্যাটাই উইনার হিসেবে বিবেচিত হবে। যেমন ধরেন 3টা কার্ড উঠল 7, 3 এবং 6। এই 3টার যোগফল 16। এই 16-র সেকেন্ড সংখ্যা হলো 6, মানে এই 6-এর ওপরে যারা বেট করবে তারাই জিতবে। তবে খেলাটা কিন্তু আগের মতোই 2টো রাউন্ডে হবে, মানে সন্ধ্যা 6টা এবং রাত 9টাতে। এটা তো গেল সন্ধ্যার ড্রয়ের হিসাব। রাতের ড্রয়েও এমনভাবে আরও 3টা কার্ড তোলা হবে। এবার ওই 3টা কার্ড যোগ করে যা হবে সেটাই হচ্ছে উইনিং সংখ্যা। এখানে আরেকটা টুইস্ট আছে। ধরেন প্রথম বা ওপেনিং রাউন্ডের উইনার ছিল 6 আর সেকেন্ড রাউন্ডের উইনার হলো 9। তো এই 6 থেকে 9 পর্যন্ত সংখ্যার ভেতরে যাদের 6 এবং 9 দুটো সংখ্যাতে বেট করা থাকবে তারা 1 টাকায় 90 টাকা করে রিটার্ন পাবে। মানে খেলা হবে আগের নিয়মেই, কিন্তু ব্রিজ একটু নিয়মের চেঞ্জ করে। ব্রিজের এমনটা করার কারণ লাক খুব বেশি ফেভারে না থাকলে কেউ যেন জিততে না পারে। এতগুলো প্ল্যান খাটানোর পরেও তেমন কেউই সেখানে খেলতে আসছিল না। এরপর ব্রিজ আবারও গেমের রুলসে চেঞ্জ আনে। সে অনেকগুলো রুলস অ্যাড করে। সেম ডাবল কার্ড উঠলে 300 গুণ রিটার্ন, সেম ট্রিপল কার্ড উঠলে 1000 গুণ পর্যন্ত রিটার্ন দেবে। মানে 1 টাকা বাজিতে 1000 টাকা জিতার চান্স আছে। মানুষ বুঝুক আর না বুঝুক এগুলো শুনে সেখানে খেলার জন্য হুমড়ি খেয়ে পড়ে। খুব অল্প সময়ে ব্রিজের গেমটা হিট হয়ে যায়। ব্রিজও নিজের গ্যাম্বলিং ব্যবসাতে টেলিফোন লাগিয়ে আধুনিকতার ছোঁয়া দিতে থাকে। একদিন গুলরুক গোডাউনের সামনে দিয়ে যাওয়ার সময় ব্রিজকে দেখে নেমে আসে। সে ব্রিজকে সেদিনের হর্স রেসের প্রেডিকশনের জন্য ধন্যবাদ জানায়। সে ব্রিজকে তার কমিশন দিতে চাইলে ব্রিজ নেয় না। গুলরুক এখানে নতুন ধরনের গ্যাম্বলিং দেখে নিজেও জয়েন করতে কৌতূহলী হয়ে যায় এবং 500 টাকা বেটও লাগিয়ে ফেলে। একটু পরে সেকেন্ড রাউন্ডের ড্র শুরু হয়। কার্ড উঠে যথাক্রমে 3, 7 এবং 8, যার মোট ফলাফল হয় 17। সুতরাং উইনিং নাম্বার হওয়ার কথা 7। কিন্তু যেহেতু পাবলিক রুলস না জেনেই টাকার অ্যামাউন্ট শুনে খেলতে চলে এসেছে, তাই লাস্ট কার্ডের নাম্বার 8 শুনে অনেকেই হট্টগোল শুরু করে দেয়। ওরা ভাবে ওরাই উইনার। ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং অনেকেই রাগারাগি করে বেরিয়ে যায়। গুলরুক অবশ্য এইসব দেখে বেশ মজা পাচ্ছিল। লাস্ট যে উইনার তার টাকাটা দিতে গিয়ে ব্রিজের 4000 টাকা কম পড়ে যায়। গুলরুক ব্রিজকে 4000 টাকা তখন ধার দেয়। যদি ওর থেকে টাকাগুলো নিতে চাইছিল না ব্রিজ, তবুও গুলরুক তার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়। তখন রাজি হয়ে যায় ব্রিজ। হট্টগোলের সময় সেখানে একজন সাংবাদিকও উপস্থিত ছিল। তার নাম টিপি ডিসুজা। ডিসুজার জুয়ার প্রতি প্রচণ্ড আক্রোশ, কারণ জুয়ার নেশায় তার ছোট ভাইয়ের জীবন ধ্বংস হয়ে গেছে। ডিসুজা তার পত্রিকার বসকে ফোন দিয়ে বলে তার কাছে মটকা গ্যাম্বলিংয়ের ব্যাপারে স্টোরি আছে। শহরে এটা নতুন শুরু হয়েছে। তবে তার বস এসব স্টোরিতে একদমই আগ্রহ ছিল না। তখন এই টপিক তাকে বাদ দিতে বলে, কিন্তু ডিসুজা হাল ছাড়ে না। তখন সে তার এক বন্ধুর পত্রিকাতে এই নিউজটা ছাপিয়ে দেয়। এতে অবশ্য ব্রিজের ক্ষতির বদলে রাতারাতি সারা দেশে ব্রিজের মটকা গ্যাম্বলিংয়ের প্রচার হয়ে যায়। ব্রিজের এত প্রসার দেখে লালজি ভাই হিংসায় চলে যাচ্ছিল। এবার সে সাম্বাকি দিয়ে 8000 টাকা মটকাতে লাগিয়ে দেয়। এর মধ্যে সিঙ্গেল পান্নাতে 4000 টাকা, জিতলে দেওয়া লাগবে 6 লাখ টাকা। আর ট্রিপল পান্নাতে লাগায় 4000 টাকা, মানে জিতলে দেওয়া লাগবে 40 লাখ টাকা। এবার যদি হেরে যায় তাহলে ব্রিজের লাইফ সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে, কারণ যার 40,000 টাকা প্রাইজ মানি দেওয়ার ক্ষমতা নেই সে 40 লাখ টাকা কিভাবে শোধ করবে। ব্রিজ নিজের রিস্কটা ভাগাভাগি করে নিতে চাইছিল, তাই সে কয়েকজনকে ফোন লাগায়। এই 8000 টাকা 50-50 ভাগাভাগি করে নেবে, আর হারলে দুজনে মিলে উইনিং প্রাইজ শোধ করবে। ওর এমন পাগলামি কথা শুনে কেউই রাজি হয় না, কিন্তু এক পর্যায়ে যখন ঝিনু মাস্টারকে ফোন করে তখন সে রাজি হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই রাউন্ডে লালজি ভাই হেরে যায়। রাত্রেবেলাতে ব্রিজ এবং ডাগরু ওদের টাকা নিয়ে ফিরছিল। তখনই কয়েকজন গুন্ডা তাদেরকে অ্যাটাক করে। আজকেই ব্রিজের খবর হয়ে যেত যদি না সাথে ডাগরু থাকতো। ডাগরু ন্যাংরা হলেও তার মারামারি দক্ষতা চমকে যাবার মতো। বলা চলে সে একাই সবগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন গুলরুক তার পার্টিতে ব্রিজকে ইনভাইট করেছিল। গুলরুক এলিট লোকেদের কাছে ব্রিজের মটকা গ্যাম্বলিংয়ের পরিচয় করে দিতে চাইছিল, কিন্তু ব্রিজ অল্প কিছুক্ষণ পাল্টিতে থেকে খুব অস্বস্তি বোধ করছিল। তাই সে গুলরুককে কিছু না বলে বেরিয়ে আসে। তবে গুলরুক একাই পার্টির সবার সামনে মটকা গেমের ব্যাপারে ব্রিফিং করে। এমনকি তারা খুব আগ্রহ নিয়ে সেই গেমটা খেলে। পরদিন সকালবেলাতে গুলরুক চলে আসে সেই গোডাউনটায় আর দেখতে পায় ব্রিজ সেখানেই ঘুমিয়ে আছে।
গুলরুক গতরাতে পার্টি থেকে ইনকাম হওয়া টাকাগুলো ব্রিজকে দিলে ব্রিজ বেশ অবাক হয়ে যায়। একদিনে এত টাকা ইনকাম হতে পারে এটা ব্রিজের ধারণাই ছিল না। তার মাথায় তখন একটা প্ল্যান আসে। তখন ব্রিজ গুলরুককে বলে, আজ থেকে স্ট্রিট পর্যায়ের গ্যাম্বলিংটা আমি সামলাবো, আর এলিট লোকেদের গ্যাম্বলিং গুলরুক সামলাবে। গুলরুক আগে থেকে এই মটকা গ্যাম্বলিং নিয়ে ইন্টারেস্টেড ছিল, তাই সে রাজিও হয়ে যায়। আর এই গেমটা ব্রিজ শুধু এই বোম্বে শহরেই সীমাবদ্ধ রাখতে চাইছিল না, সে সারা দেশে গেমটা ছড়িয়ে দিতে চাইছিল। তাই সে নতুন নতুন রুলস করে এই গেমকে আরও ইন্টারেস্টিং বানিয়ে ফেলে। এতে নেক্সট 2 বছরের ভেতরে এই গেমটা সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যায়। আশেপাশের শহর এবং স্টেটগুলোতেও গেমটা জনপ্রিয় হয়ে ওঠে। ব্রিজও টাকার পাহাড় জমাতে থাকে। তবে আবারও ঝামেলা বাঁধায় সাংবাদিক টিপি ডিসুজা। সেবার মন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে গিয়ে মটকা গ্যাম্বলিংয়ের ব্যাপারে প্রশ্ন করে। মন্ত্রী তখনই কোনো উত্তর না দিয়ে পার্সোনালি ডিসুজাকে ডেকে পাঠায় এবং এই ব্যাপারে জানতে চায়। ডিসুজা ব্রিজের ব্যাপারে এবং গেমের ব্যাপারে সব ইনফরমেশন জানিয়ে দেয়। এমনকি এটাও জানায় ব্রিজ গ্যাম্বলিং থেকে প্রতিদিন মিনিমাম 1 লাখ টাকা করে ইনকাম করছে। এমন শুনে মন্ত্রীর মাথায় ঘুরে যায়। সে কেন যিনি অনেক খুশি হয়ে সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। আসলে মনে মনে সে ভাবছিল যে তার নির্বাচনের জন্য ফান্ডিংয়ের ব্যবস্থা হয়ে গেল। সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে মটকা গ্যাম্বলিংয়ের জায়গাটা খোঁজ খবর নেওয়ায় এবং নিজেও একটা মটকার দোকান খোলার প্ল্যান করে। এদিকে কলোনির বাসাতে প্রতিবেশীরা ব্রিজের স্ত্রীকে জুয়ারের বউ বলে অপমান করলে সে আপসেট হয়ে পড়ে। ওদেরকে উত্তর দিতে ব্রিজ স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায় আর প্রথমে একটা দামি গাড়ি কেনে। এরপর স্ত্রীকে নিয়ে হর্স রেসের ময়দানে যায়। যেই গার্ডটা তাকে আগের বার ধাক্কা দিয়ে ট্রেনে হিস্ট্রে বের করে দিয়েছিল তারাই আজকে ব্রিজকে সালাম ঠোকে। ব্রিজ আজ সোজা ভিআইপি গ্যালারির সামনের চেয়ারে বসে। ব্রিজ তার স্ত্রীকে বলে আজকে 3 নম্বর ঘোড়াটা জিতবে। শেষ পর্যন্ত হয়ও সেটাই। ব্রিজ তখন তার স্ত্রীকে বোঝায় সে এলিট শ্রেণীর মানুষ, তাই সে যেন নিজের স্ট্যাটাস বজায় রাখে এবং অন্যদের কথায় যেন একদমই গুরুত্ব না দেয়। এরপর ভাবের সাথে তারা বাড়িতে ফিরে আসে। তাদের চেঞ্জ হওয়ার রূপ দেখে সবাই যেন তাক লেগে যায়। এদিকে ব্রিজের ভাই লাচ্চো কলেজে ভাসুদা নামের একটা মেয়ের প্রেমে পড়ে যায়। পরে জানতে পারে ভাসুদা হচ্ছে লালজি ভাইয়ের মেয়ে। তখন লালজি ভাই লাচ্চুর সাথে দেখা করে তাকে ব্রেন ওয়াশ করে বলে ব্রিজ লাচ্চুকে নিজের চাকর বানিয়ে রেখেছে। লাচ্চুর নিজের স্বাবলম্বী হওয়া উচিত। লাচ্চু যদি মটকা গ্যাম্বলিংয়ের ফলাফল চেঞ্জ করে দিয়ে লালজি ভাইকে হেল্প করে তাহলে লালজি ভাই তার সাথে পার্টনারশিপ করবে, পাশাপাশি ভাসুদার সাথেও মেলামেশার সুযোগ করে দিবে। নাহলে লাচ্চুর ভাসুদাকে ভুলে যেতে হবে। লাচ্চু লোভে পড়ে গেম থেকে টাকা চুরি করতে শুরু করে। ডাগরু তখন হিসাব করে দেখে প্রায় 3300 টাকা ঘাটতি রয়েছে। লাচ্চুর তৈরি করা স্লিপের সাথে অ্যামাউন্ট মিলছিল না, তাই ব্রিজ বুঝে যায় কাজটা লাচ্চুই করেছে। তাই লাচ্চু ফিরে আসলে ব্রিজ তাকে অনেক বকাঝকা করে। ব্রিজ যতই জোয়ার বিজনেস চালাক না কেন কখনো সে প্রতারণার আশ্রয় নেয়নি। তার একটাই কথা, মানুষ জিতলে নিজের ভাগ্যের জোরে জিতবে, হারলে ভাগ্যের দোষে হারবে। এখানে তারা কোনো কন্ট্রোল রাখবে না। ব্রিজের এই ভালো কথাগুলো একদমই পছন্দ হয় না লাচ্চুর। সেখান থেকে অনেক রাগ দেখিয়ে চলে যায়। ব্রিজ বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই ইনকাম ট্যাক্স রেড দেয়। যদিও পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া যায় না, তাই ইনকাম ট্যাক্স অফিসাররা খালি হাতেই ফিরে যায়। ব্রিজ যেখানে মটকা গ্যাম্বলিং চালাতো সেই জায়গাটার নাম ব্রিজের সেলের নাম অনুসারে আনমুল বাজার রেখেছিল। পরের দিন আনমুল বাজারের একদম গোডাউনের সামনেই একটা সরকারি সাইনবোর্ড লাগানো হয়। সাইনবোর্ডে জুয়া খেলতে নিরুৎসাহিত করে সরকারি স্কিমে টাকা ইনভেস্টের পরামর্শ দেওয়া ছিল। এছাড়া জুয়াকে অবৈধ হিসেবে উল্লেখ করা ছিল। এটা দেখে ব্রিজ বুঝতে পারে এইগুলো সিগন্যাল। পেছন থেকে আসল কনকাঠি নাড়ছে মন্ত্রী প্রতাপ রাও। তাই ব্রিজ লাচ্চুকে নিয়ে মন্ত্রীর সাথে দেখা করতে চলে যায়। মন্ত্রী ব্রিজের কাছে একটু বেশি ভাব নিচ্ছিল। সে ব্রিজকে সব ধান্দা বন্ধ করে দিতে বলে। তবে ব্রিজ জানায় আপনি যে মদের দোকানগুলোকে লিগ্যাল করে দিয়েছেন তেমনি মটকাকেও লিগ্যাল করে ট্যাক্স বসিয়ে দেন, আমি ঠিকঠাক ট্যাক্স পরিশোধ করে দিব। ব্রিজের টেকনিকে মন্ত্রীর আর বুঝতে বাকি থাকে না যে কতটা বুদ্ধিমান ব্রিজ। তবে ব্রিজ মন্ত্রীকে কনভিন্স করতে পারে না, আবার নিজেও মন্ত্রীর কাছে নত হয় না। ফলে মন্ত্রীর ব্যাপারটা ইগোতে লেগে যায়। তাই প্রথমেই সে ব্রিজের নামে থাকা সব টেলিফোন কালেকশনগুলো খারাপ করে দেয়। আনমুল বাজারের সকল কমিউনিকেশন টেলিকনের মাধ্যমে হতো। মটকা গ্যাম্বলিংয়ের যতগুলো শাখা বা দোকান আছে সেগুলোর ড্রয়ের রেজাল্ট একই হতো। মানে মূল জায়গাতে ড্র করে যার রেজাল্ট আসতো সেটাই টেলিফোনের মাধ্যমে বাকি দোকানগুলোতে জানিয়ে দেওয়া হতো। টেলিফোন সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় তাদের কানেকশন নষ্ট হয়ে যায়।
এদিকে লালজি ভাই মটকার নামে নতুন একটা দোকান খুলে ব্যবসা শুরু করে দেয়। তাই ব্রিজ তার সাথে টেকার জন্য একটা 5 স্টার হোটেলে দেখা করতে যায়। দুজনে কোনো ডিল করার আগেই সাইড থেকে লাচ্চু বলে ওঠে, ব্রিজ আর লালজি ভাই একসাথে ব্যবসা করুক, দুজনে 50-50 শেয়ার ভাগ করে নিবে। লাচ্চু তো লালজি ভাইয়ের টান ছিল, কারণ তার মেয়েকে ভালোবেসে ফেলেছে লাচ্চু। লাচ্চুর কথায় ব্রিজ বেশ বিরক্ত হয়। সে লালজি ভাইকে স্পষ্ট করে বলে, আমরা নিজেরা নিজেদের মতো ব্যবসা করব, কেউ কারো ব্যবসায় দখল দিব না। ব্রিজ মূলত এই ব্যাপারে কথা বলতে এসেছিল, তবে লালজি ভাইও 50-50 শেয়ার আশা করেছিল। তাই ব্রিজের কথা শুনে লালজি ভাই রাগ দেখে উঠে চলে যায়। আলোচনা শেষে ব্রিজ হোটেলের টেলিফোন থেকে গুলরুককে ফোন করে। টেলিফোনের আওয়াজ এতটা স্পষ্ট দেখে ব্রিজ বেশ অবাক হয় এবং রিসিপশনিস্টকে এত ক্লিয়ার সাউন্ড হবার কারণ জিজ্ঞেস করে। রিসিপশনিস্ট জানায় শহরের কিছু কিছু ক্লার্ক এবং 5 স্টার হোটেলের প্রাইভেট এক্সচেঞ্জ রয়েছে, তাই তারা এক্সট্রা ফ্যাসিলিটিস পায়। এটা শুনে ব্রিজের মাথায় নতুন একটা প্ল্যান আসে। সে ডাগরকে বলে কোনো 5 স্টার হোটেলের প্রাইভেট এক্সচেঞ্জের এক্সেস বের করতে। ডাগরের জন্য একটা 5 স্টার হোটেলের টেলিফোন অপারেটর সিলভারের সাথে ভাব জমিয়ে ফেলে, যাতে তার মাধ্যমে মটকার ফলাফল সাপ্লাই দেওয়া যায়। ব্রিজ আরও একটা প্ল্যান খাটিয়ে রেখেছিল, নেক্সট নির্বাচনে মন্ত্রী প্রতাপ রায়ের বিরুদ্ধে কোনো অপোজিশন পার্টিকে দাঁড় করে দেওয়ার। সুযোগ এসে যায় সে যখন জানতে পারে তার ছোটবেলার বন্ধু নির্বাচনে দাঁড়াতে চায়। ব্রিজ আন্তুলের সঙ্গে হাত মিলিয়ে নেয়। এছাড়া ব্রিজ তার কালো টাকাগুলো সাদার করার একটা সুযোগ পেয়ে যায়। সরকার জুয়া বন্ধ করতে সরকারি লটারি সিস্টেম চালু করেছিল। সেই লটারিতে যারাই জিতত, ব্রিজের লোকেরা তাদের সাথে যোগাযোগ করত, কারণ সরকারি লটারির উইনারদের চেক দেওয়া হতো। এই চেক ভাঙাতে আবার সরকারকে ট্যাক্স দেওয়া লাগতো। ব্রিজের লোকেরা উইনারদের কাছে গিয়ে ট্যাক্স ছাড়াই ফুল টাকা দিয়ে চেকগুলো কিনে নিত। এরপর সে চেকগুলো ব্যাংকে গিয়ে ট্যাক্স দিয়ে ভাঙিয়ে নিত। এভাবে সে কালো টাকা সাদা করে নেয়। পাশাপাশি কালো টাকা থেকে সে আন্তুলের নির্বাচনের জন্য ফান্ডও দেয়। এছাড়াও ব্রিজের সাপোর্টে মটকা গ্যাম্বলিংয়ের খেলা সবাই আন্তুলকে ভোট দেয়, ফলে নেক্সট নির্বাচনে আন্তুলেই পাশ করে যায়। মানে ব্রিজ জাস্ট একক প্রচেষ্টায় মন্ত্রী পর্যন্ত গদি সরিয়ে দিল। সে এতটাই প্রভাব বিস্তার করে ফেলেছিল। তবে সে তার নিজের ভাইকেই শোধরাতে পারেনি। লাচ্চুকে একটা দোকান সামলাতে দেওয়া হয়েছিল, সেখানে সে জোর চুরি করে একজন উইনারের টাকা মেরে দেয়, এরপর তার সাথে দুর্ব্যবহার করে। তাই লোকটা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলে পুলিশ লাচ্চুকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে ব্রিজ লাচ্চুর সঙ্গে দেখা করতে যায় ঠিকই, তবে তাকে না ছাড়িয়ে চলে আসে। যতদিন না লাচ্চু নিজের ভুল বুঝবে, ব্রিজ ততদিন তাকে ছাড়াবে না, কারণ ব্রিজ এই ব্যবসায় জোর চুরি একদম পছন্দ করে না। কিন্তু দুই ভাইয়ের এই ঝামেলায় পুরো ফায়দাটা লালজি ভাই কাজে লাগায়। সে থানায় গিয়ে লাচ্চুকে ছাড়িয়ে আনে এবং নিজের দলে টেনে নেয়, যাতে তার মাধ্যমে ব্রিজকে ধ্বংস করতে পারে। লালজি ভাই লাচ্চুকে ছাড়িয়ে নিয়ে গেছে শুনে ব্রিজ বেশ আপসেট হয়, তবে সে নিজেকে সামলে নেয়। পরের দিন ব্রিজ বাড়িতে তার ছেলের সঙ্গে সময় কাটাচ্ছিল। তখন গোডাউন থেকে ফোন আসে এবং জানানো হয় 5, 7 এবং 9 নম্বরের ওপরে তিপুল পান্নাতে 1000 টাকা বেট পড়েছে। যদি বেট উঠে যায় তাহলে তাদের 10 লক্ষ টাকা ড্যামেজ যাবে। ড্রটা দেওয়ার জন্য ব্রিজ ফোন রেখে উঠতেই যাবে, কিন্তু তার ছেলে জেদ ধরে সে বাবাকে বের হতে দেবে না। তাই ব্রিজ সিদ্ধান্ত নেয় সে আজ বাড়িতেই একা একা ড্র করবে। ব্রিজ ড্র করার পরে ত্রিপুল পান্না উঠে যায়, অর্থাৎ যে 1000 টাকা বেট লাগিয়েছে সে জিতে যায়। অবশ্য ব্রিজ চাইলে ফোনে মিথ্যা নাম্বারও বলতে পারত, আর এটা করলে তার 10 লক্ষ টাকা বেঁচে যেত। কিন্তু ব্রিজ কখনো খেলায় জোর চুরি করে না, তাই সঠিক নাম্বারটাই বলে দেয়। পরের দিন সে উইনারের টাকাটা ঠিকঠাকভাবে পে করলে তার সততায় সবাই মুগ্ধ হয়ে যায়। এদিকে লালজি ভাইয়ের জুয়ার ব্যবসায় লাচ্চু হ্যান্ডেল করছিল। নিজের অভিজ্ঞতার পাশাপাশি জোর চুরি মিলিয়ে সে বেশ ভালো অ্যামাউন্টই লালজি ভাইকে কামিয়ে দিচ্ছিল। শুধু তাই না, নিজের ভাইকে পথে বসানোর জন্য লালজি ভাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করছিল। পরের দিন আনমন বাজারে স্বাভাবিকভাবে জুয়ার টিকিট বিক্রি হচ্ছিল। এ সময় পুলিশ সেখানে রেড দেয়। ডাগরু কোনো রকমে সেখান থেকে পালিয়ে ব্রিজের বাড়িতে চলে আসে, কিন্তু পুলিশও সেখানে চলে আসে। তবে ব্রিজ সাফ জানিয়ে দেয় ওয়ারেন্ট ছাড়া তার বাড়ি সার্চ করা যাবে না, তাই পুলিশ বাধ্য হয়ে চলে যায়। আরেকদিকে ঝামেলা হয়ে যায় পত্রিকা অফিসে। চিফ এডিটর কোথাও ফোন করতে গেলে টেলিফোনের লাইন বিজি পায়। এই অফিসে চাকরি করত সাংবাদিক টিপি ডিসুজা। সে এডিটরকে জানায় রাত 9টা থেকে 12টা পর্যন্ত ব্রিজের মটকা গ্যাম্বলিংয়ের রেজাল্ট পাস করা হয়, তাই এ সময় লাইন বিজি থাকে। কেউ যদি ফায়ার ব্রিগেডকেও ফোন করতে চায় তবুও সম্ভব না।
এটা শুনে এডিটার ডিসুজাকে মটকার ওপরে স্টোরি লেখার অনুমতি দিয়ে দেয়, ফলে আবারও মটকা গ্যাম্বলিং লাইভে চলে আসে। এদিকে কাজের সোর্সে ব্রিজ আর গুলরুকের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। ব্যাপারটা এক পর্যায়ে ব্রিজের স্ত্রী বারখাও জেনে যায়, যদিও বারখা তার ছেলের কথা ভেবে এটা মুখ বুঝেই সহ্য করে নেয়। ব্রিজের কাজের প্রভাব তার ফ্যামিলির ওপরেও পড়ে। রাস্তায় লোকজন ব্রিজের ছেলেকে ধরে ওপেনিং এবং ক্লোজিং নম্বর জানার জন্য হ্যারাস শুরু করে। তাই ব্রিজ ছেলেকে বোর্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ব্রিজের এই সিদ্ধান্তটা বারখা একদমই পছন্দ করে না। ছেলেকে রেখে ফেরার পথে সে বলেই দেয় ব্রিজ অন্য মহিলার সাথে পরকীয়ার কথাটা ছেলের কাছ থেকে ঢাকতেই তাকে বোর্ডিংয়ে পাঠিয়েছে। ব্রিজ তার বউয়ের কথা খানিকটা প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। এদিকে লালজি ভাই এবং লাচ্ছু প্রতাপ রাওয়ের সঙ্গে দেখা করে এবং তার ক্লাবে মোটা ডোনেশন দেয়। এরপর তাকে ব্রিজের বিরুদ্ধে কিছু একটা করার জন্য রিকোয়েস্ট করে। প্রতাপ রাও ডিজিপিকে দিয়ে ব্রিজকে অ্যারেস্টের ব্যবস্থা করে। ডিজিপি ইন্সপেক্টর তুমরেকে নির্দেশ দেয় সে যেন এখনই ব্রিজকে গ্রেপ্তার করে। তুমরেও নির্দেশ মোতাবেক ব্রিজকে গ্রেপ্তার করে থানায় তুলে আনে। তবে ব্রিজ একটুও ঘাবড়ায় না। একটু পরে তার লয়ার আসে এবং তুমরেকে জিজ্ঞেস করে ব্রিজের বিরুদ্ধে চার্জ কী আর এভিডেন্স কী। তুমরে কনফিডেন্সের সঙ্গে বলে রাত 9টায় মটকার ড্র হয়, সেই ড্র ব্রিজ নিজের হাতে করে। তবে আজ সে থানায় আছে বিধায় ড্র করতে পারবে না, সুতরাং আজকে খেলার ড্র হবে না। এতে প্রমাণ হয়ে যাবে যে ব্রিজি এর সঙ্গে জড়িত। 9টা বাজতে তখনও আধা ঘন্টা দেরি ছিল। ব্রিজ নিজেকে যথাসম্ভব রিল্যাক্স রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পরে সে পানি খেতে চায়। একজন গার্ড ব্রিজ এবং লয়ারকে পানি দেয়। ব্রিজ পানিতে চুমুক দেওয়ার সময় লয়ারকে ইশারা করে। এরপর দুজনে মিলে গার্ডের দিকে তাকায়। তারপর লয়ার সেখান থেকে বেরিয়ে যায়। কারণ হিসেবে বলে এখানে তার কাজ নেই। ড্র শুরু হলে ব্রিজ নির্দোষ প্রমাণ হয়ে যাবে, আর ড্র না হলে তাকে জেলে ভরে দেওয়া হবে। তবে রাত 9টা বাজতে টেলিফোনগুলো সার্ভার বিজি হয়ে যায়। পাশাপাশি ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে ওপেনিং নাম্বার ওঠে 5, 6, 7। লয়ার বাইরে থেকে ডাগরুকে ফোন করে এই নম্বরটা জানিয়ে দেয়। ড্র হয়ে সেই নিউজটা পাবার পরে ব্রিজকে আটকানোর আর সুযোগ থাকে না। ব্রিজ বের হবার সময় গার্ডকে ধন্যবাদ জানিয়ে যায়। আসলে এই গার্ডের ব্যাচ নাম্বার ছিল 5, 6, 7। সেটাকে ব্রিজ ইশারায় লয়ারকে দেখিয়েছিল, আর এভাবেই সে এই ধাক্কাটা সামলে নেয়। এভাবে আরও 2-3 বছর কেটে যায়। সাল 1971। পত্রিকায় তখনও ব্রিজকে নিয়ে আশঙ্কাজনক নিউজ ছাপানো হচ্ছিল। বিশেষ করে ব্রিজ দেশের সবচেয়ে বড় জুয়ার সিন্ডিকেট তৈরি করেছে, দেশের অর্থনীতির মারাত্মক ধস নামিয়ে দিয়েছে। দেশের মানুষের স্বপ্নকে পুঁজি বানিয়ে ব্রিজ ক্রমশই পাওয়ারফুল হয়ে উঠছে। এসব নিউজ দেখার পরেও ব্রিজের তেমন রিয়াকশন হয় না। সে নিজের কাজটা ঠিকঠাকভাবেই করতে থাকে। ব্রিজ মটকার রেজাল্টটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আরেকটা টেকনিক ইউজ করত। সে পত্রিকায় ফেক বিজ্ঞাপন ছাপাতো। এইসব বিজ্ঞাপনের মাধ্যমে সে আগের রাতের নম্বরটা কৌশলে উল্লেখ করে দিত, যাতে সবাই গেমের স্বচ্ছতা সম্পর্কে ধারণা রাখতে পারে। যদিও ট্রিক্সটা সাংবাদিক ডিসুজা ধরে ফেলেছিল, কিন্তু সেই বা কী করত যেখানে ডিসিপি মন্ত্রী সবাই ব্রিজের কাছে মারা খেয়ে যাচ্ছে। এদিকে ব্রিজ এবং গুলরুকের রিলেশনের ব্যাপারটা জানার পর থেকে ব্রিজ আর বারাখার সম্পর্কটা খুব খারাপ যাচ্ছে। বারাখা নিজের প্রচেষ্টায় তার গ্র্যাজুয়েশনটা শেষ করে। এরপরে সে চাকরির চেষ্টা করছিল। সে একটা চাকরির ইন্টারভিউ দিতেও যায়। বারাখার কোয়ালিফিকেশন ভালো থাকলেও জাস্ট ব্রিজের স্ত্রী বলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ব্যাপারটা নিয়ে বারাখা ব্রিজের ওপরে আরও বেশি আপসেট হয়ে যায়। এদিকে ব্রিজ টেনশনে ছিল, কারণ তার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ এসেছিল। অন্যদিকে ইন্সপেক্টর তুমরে আবারও জোয়া রাস্তাগুলোতে রেড দিতে থাকে, আর লালজি ভাই এবং ব্রিজ দুজনের লোকদেরকে ধরে নিয়ে যায়। প্রতাপ রাওয়ের কথায় ডিসিপি তুমরেকে ফোন দিয়ে লালজি ভাইয়ের লোকেদের ছেড়ে দিতে বলে। তবে তুমরে বেআইনে কিছু করবে না বলে জানিয়ে দেয়। নির্দেশ অমান্য করায় ডিসিপি তুমরেকে সাসপেন্ড করে দেয়। এদিকে ব্রিজের আবার একজন ডিরেক্টর মাকসুদের সঙ্গে দেখা হয়ে যায়। মাকসুদ ব্রিজকে সিনেমায় টাকা ইনভেস্টের পরামর্শ দিলে ব্রিজ সিনেমাতেও প্রডিউস করতে শুরু করে। এরই মধ্যে আবার ব্রিজ জানতে পারে লাচুর সাথে লালজি ভাইয়ের মেয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এমনকি বিয়ের ডেটও ফিক্স। অথচ ব্রিজ কিছু জানতেও পারেনি। এই ব্যাপারে সে বেশ মর্মাহত হয়। তাই সে অভিমান ভুলে লাচু এবং লালজি ভাইয়ের সাথে দেখা করে বলে বিয়ের সব খরচ আমি একাই সামলাবো। ব্রিজ বিয়ের জন্য খুবই ধুমধাম আয়োজনের প্ল্যান করে। দুহাত ভরে সে টাকা উড়াতে থাকে। এমনকি সে বিয়ের জন্য একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামও ভাড়ার সিদ্ধান্ত নেয়।
ব্রিজ স্টেডিয়াম অথরিটিকে জানালে সে স্পষ্ট না করে দেয়, কারণ ওই দিন ইন্ডিয়া বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ আছে। তবুও ব্রিজ ডিল করতে চাইলে লোকটা বলে ব্রিজ যদি তাকে নেক্সট কয়েকটা মটকা গেমের রেজাল্ট বলে দেয় তাহলে সে ব্যবস্থা করে দিবে। ব্রিজও স্পষ্ট জানিয়ে দেয় প্রয়োজনে তার জীবনটা চাইলেও সে দিয়ে দিবে, তবুও মটকার সাথে বেইমানি করতে পারবে না। এটা বলেই সেখান থেকে বেরিয়ে যায় ব্রিজ। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে জিত চেপে যায় ব্রিজের ওপর। সে স্টেডিয়ামের জন্য ওয়েদার ডিপার্টমেন্টে যোগাযোগ করে এবং বৃষ্টির পূর্বাভাস দেখিয়ে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের ভেন্যুটা চেঞ্জ করে দেয়। এরপর স্টেডিয়ামটা ভাড়া করে ফেলে। এদিকে সিলভা এতদিন ধরে হোটেলের সার্ভার থেকে রেজাল্ট পাস করে আসছিল। যেহেতু হোটেলের পার্সোনাল সার্ভার অনেক ফাস্ট, তাই এভাবে রেজাল্ট পাস করা বেশি ইজি হতো। কিন্তু দিনের পর দিন এভাবে চলতে থাকলে সিলভা অনেকে সন্দেহে পড়ে যায়। এক পর্যায়ে পুলিশ এসে তাকে হাতে নাতে ধরে গ্রেপ্তার করে নিয়ে যায়। ডাগরো খবর পেয়ে লয়ারকে নিয়ে থানায় চলে যায়, কিন্তু কাগজপত্র দেখে লয়ার জানায় আজকে জামিন কোনোভাবেই সম্ভব নয়। থানা থেকে ডাগরু সরাসরি চলে আসে ব্রিজের কাছে আর ব্যাপারটা তাকে জানায়। তখন ব্রিজ আপাতত এই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। সে এখন ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। ব্রিজের কাছে সুলভা জাস্ট একটা দাবার গুটি, কিন্তু ডাগরুর কাছে সে আবেগের জায়গা। তাই ব্রিজের এমন কাণ্ডে ডাগরু খুব আশাহত হয়। এর পরপরই দেখা যায় ধুমধাম করে শুরু হয়ে যায় সেই স্টেডিয়ামের মধ্যে বিয়ে। কিন্তু বিয়ের মঞ্চ থেকেই সিবিআই লাচ্চুকে চিটিং এবং জোয়ার কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। লালজি ভাই এবং ব্রিজ অনেক চেষ্টা করেও তাদের আটকাতে পারেনি। পরে অবশ্য কোর্টে ওঠার পরে প্রথম ট্রায়ালে এভিডেন্স না থাকায় লাচ্চুকে ছেড়ে দেওয়া হয়। জাস্ট তাকে হ্যারাস করতে এই নাটকটা করা হয়েছিল। যদিও এই ঘটনার জন্য লাচ্চু ব্রিজকেই দোষারোপ করছিল। এই জন্য ব্রিজ পরের দিন বারকাকে নিয়ে লালজি ভাইয়ের বাড়িতে গিয়ে লাচ্চুর কাছে ক্ষমা চায়। ব্রিজ লাচ্চুর জন্য এত কিছু করার পরেও সে তার ভাইকে কোনোভাবেই বিশ্বাস করছিল না। সে ব্রিজকে স্ট্রেট বলে দেয় তার যদি এতই দরদ লাগে তাহলে লাচ্চুর পরিচিত একজনের সাথে কাজের ডিল করুক। সে অনেক মালদার পার্টি। আপাতত সে দুবাই আছে, কয়েক মাসের মধ্যেই সে এলাকাতে আসবে। সে যদি ইনভেস্ট করে আমাদের এই গ্যাম্বলিংয়ে তাহলে আমাদের ব্যবসা অনেক গুণে বেড়ে যাবে। লালজি ভাইও তখন বলে প্রশাসন তার পকেটে, তাই তারা একসাথে জুয়ার ব্যবসা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। ব্রিজ ওদের থেকে সময় নিয়ে চলে আসে। এরপর কেটে যায় কয়েক মাস। সাল 1973। লালজি ভাই এবং লাচ্চু মিলে ব্রিজকে দালাল আহমেদ নামের একজনের সঙ্গে দেখা করতে নিয়ে আসে। ওরা মূলত এই লোকটার কথাই বলেছিল। দারা তখন ব্রিজকে অফার দেয় ক্রিকেটের ওপরে বাজি লাগানোর জন্য। ভবিষ্যতে ক্রিকেট ব্যাটিংয়ে দুনিয়াতে রাজ করবে, তাই এই ব্যবসায় ঢুকলে তারা আরও দ্রুত উন্নতি করতে পারবে। দারা জানায় সমস্ত ইনভেস্টমেন্ট আমি করব, শুধু তুমি খেলে দেবে, আর এর বিনিময়ে আমরা 50-50 শেয়ার নিব। অফার শুনে লাচ্চু এবং লালজি ভাই খুশিতে গদমদ হয়ে যায়, কিন্তু ব্রিজ এই অফারে না করে দেয়। সে অফার রিজেক্ট করে বেরিয়ে এলে লাচ্চু খুব রাগারাগি করে। তখন ব্রিজ বলে দারাবের ব্যাপারে কতটুকু জানিস? ব্রিজ তার কর্মচারীকে ইশারা করলে সে জানায় দারাব একজন স্মাগলার। সে হাসান এবং লারা খানের বিজনেস ছিনে নিতে চাইছে। মূলত দারাব একজন গ্যাংস্টার। তারা যদি গ্যাংস্টারের সাথে হাত মেলায় তাহলে যেটুকু রেপুটেশন আসে সবগুলো হারাতে হবে। আমরা হলো বিজনেসম্যান, আমরা কোনো গ্যাংস্টার নই। এর জন্য সে লাচ্চুকে দারাবের থেকে দূরে থাকতে বলে। তবে ভালো পরামর্শ একদমই ভালো লাগতো না লাচ্চুর। সেদিন রাত্রেবেলাতেই লালজি ভাই লাচ্চুকে অনেক ব্রেন ওয়াশ করে এবং ব্রিজের কথাকে পাত্তা না দিয়ে দারাবের সাথে পার্টনারশিপ করতে বলে। এদিকে ব্রিজের বাড়িতে ফোন আসে এবং তাকে আর্জেন্ট দিল্লিতে ডেকে পাঠানো হয়। কোনো মন্ত্রী নাকি তাকে তলব করেছে। মন্ত্রী ডেকেছে তখন না করার তো উপায় নেই, তাই ব্রিজ দিল্লিতে চলে আসে। সেখানে গিয়ে দেখতে পায় মন্ত্রী প্রতাপ রাও তাকে ডেকে পাঠিয়েছিল। মুম্বাইতে ধাক্কা খেয়ে প্রতাপ রাও এখন দিল্লিতে রাজনীতি সামলাচ্ছে। প্রতাপ রাও তখন ব্রিজকে বলে সে যেন দারাবের সঙ্গে পার্টনারশিপে রাজি হয়ে যায়, নাহলে প্রতাপ রাও তাকে অনেক প্যারা দিবে। ব্রিজ প্রতাপ রাওয়ের কথাকে একদম তোয়াক্কা করে না। সে নিজের আইডিওলজিতে যে একটুও সরবে না বলে জানিয়ে আসে। ব্রিজ যখন প্লেনে তখন প্রায় 9টা বেজে গিয়েছিল। এখন মটকার গেমের ডর রাত 9টা এবং 12টার সময় হয়। 9টা বাজা মানে প্রথম ড্রয়ের সময় হয়ে গেছে। যেভাবেই হোক ড্র করে সেটার রেজাল্ট সবার কাছে পাঠাতে হবে। ব্রিজ পাইলটের সঙ্গে কথা বলার জন্য অনেক জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে পাইলট নিজেই বেরিয়ে আসে। সে ব্রিজকে দেখে তো খুব খুশি হয়ে যায়, কারণ মটকা গেমে জেতার টাকা দিয়ে পাইলট তার নিজের মেয়ের ধুমধাম করে বিয়ে দিয়েছিল। ব্রিজ পাইলটকে সমস্যার কথা জানালে পাইলট বলে আজকে বিমানেই ড্র অনুষ্ঠিত হবে। পাইলট যে এত সহজে সব কিছু সমাধান করে দেবে ব্রিজ এটা ভাবতেও পারেনি।
তোর 9টা বাজতেই ব্রিজ ড্র করে। পাইলটকে কার্ড চুজ করতে দেওয়া হয়। এরপর কৌশলে পাইলট এয়ারপোর্টের কন্ট্রোল রুমের মাধ্যমে আজকের ফলাফলটা পাশ করে দেয়। এদিকে ডাগরু সিলভার জামিনের জন্য হন্যি হয়ে চেষ্টা করছে, কিন্তু কেসটা অনেক শক্তিশালী হয় জামিন হচ্ছে না। কয়েক মাস কেটে গেলেও ব্রিজ কোনো পদক্ষেপই নিচ্ছে না, তাই ডাগরুর ব্রিজের প্রতি আক্রোশ দিন দিন বেড়েই যাচ্ছে। অন্যদিকে সাসপেন্ড হওয়ার পর থেকে ইন্সপেক্টর তুমরের অবস্থা খারাপ হয়ে গেছে। সারা জীবন সে ইমানদারির সাথে ডিউটি পালন করেছে, অথচ তাকে ন্যূনতম সম্মানও দেওয়া হলো না, উল্টো সাসপেন্ড করে রাখা হলো। তাই দুঃখ বলতে সে মদ আর জুয়া শুরু করে। একদিন মদের বারে রেড হলে তারই নিচু অফিসাররা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও দুজন গার্ড নিজেদের মাঝে চাঁদা তুলে তুমরের জামিনের ব্যবস্থা করে। ছাড়া পেয়ে তুমরে একবার ডিসুজার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ডিসুজা কাজে ব্যস্ত ছিল, তাই সময় দিতে পারে না। তুমরের ভীষণ একা লাগছিল। সে ক্রমাগত অপমানের জীবন আর টলারেটি করতে পারছিল না। এর জন্য সে গলায় দড়ি পেঁচিয়ে নিজে নিজেই মারা যায়। এদিকে ব্রিজের কাছে খবর আসে তাদের কয়েকটা টাকার কন্টেনার মিসিং। মটকা টাকা কোথায় রাখা হয় সেটা ব্রিজের খুব ক্লোজ করেই শুধু জানে। ব্রিজ নোটিস করে কিছুদিন ধরে সে ডাগরুকে সেভাবে দেখছে না। তার সন্দেহ হয় ডাগরুই হয়তো বা টাকাগুলো সরিয়েছে। আসলে ব্রিজের সন্দেহটাই সঠিক। ব্রিজ সুলভাকে নিজের প্রয়োজনে ইউজ করে পরে তাকে সারানোর কোনো উদ্যোগই নেয়নি। এর জন্য ক্ষোভে পড়ে ডাগরু ব্রিজের টাকা সরিয়ে নিয়েছে। ইভেন লাচুর বিয়ের দিনে সেই পুলিশকে ফোন করে লাচুকে ধরিয়ে দিয়েছিল, কারণ সিলভাকে না ছাড়িয়ে ব্রিজ লাচুর বিয়েতে নাচানাচি করছিল। এদিকে ডাগরু যে ব্রিজের থেকে আলাদা হয়ে গেছে এই খবরটা পেয়ে যায় লালজি ভাই। তাই লাচু ডাগরুর সাথে দেখা করে তাকেও পার্টনার হবার অফার দেয়। ডাগরু ভাবে লাস্ট 10 বছর ধরে সে ব্রিজের জন্য সব কিছু করেছে, নিজের সম্পূর্ণ এফোর্ট ব্রিজের পেছনে দিয়েছে, অথচ এখন ব্রিজ তাকে গুনতিতেও রাখে না। এই জন্য ডাগরুও লাচুদের সঙ্গে যোগ দেয়। এদিকে ব্রিজ সকালে ঘুম ভেঙে দেখে বারখা তাদের ছেলে আনমুলকে নিয়ে চলে গেছে। ব্রিজের ক্রমাগত টাকার পিছনে ছুটে চলা, পরকীয়া, বাড়িতে সম্মান না দেওয়া, এসব আর বারখা কোনোভাবেই টলারেট করতে পারছিল না, তাই সে ব্রিজকে ছেড়ে চলে গেছে। ব্রিজ সবাইকে হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে পড়ে। তবে গুলরুক তখনও ব্রিজকে সঙ্গ দিচ্ছিল। গুলরুক একদিন ব্রিজকে পেস্টনের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। পেস্টন বোম্বাইয়ের সবচাইতে বড় টেক্সটাইল মিল বোম্বাই কাউন্সিল টেক্সটাইল মিলসের মালিক। সেখানে যাবার পরে পেস্টন বলে টেক্সটাইল বিজনেসে এখন আর তেমন একটা লাভ হয় না, তাই সে তার মিলটা বন্ধ করে দিবে। ব্রিজ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে মিলের হাজার হাজার কর্মচারীদের কি হবে? পেস্টন বলে কর্মচারীদের ব্যাপারে সে ভাবছে না, তার ইচ্ছে সমস্ত মিল বন্ধ করে দিবে এবং মিলের জায়গায় হোটেল, অফিস বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল টাওয়ার বানাবে। কিন্তু ঝামেলা হলো তার এই সিদ্ধান্তে কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। ব্রিজকে যেহেতু কর্মচারীরা অনেক মান্য করে, তাই পেস্টন ব্রিজকে বলে সে যেন কর্মচারীদেরকে বুঝিয়ে বিক্ষোভটা বন্ধ করায়। এতে সে ব্রিজকেও এই প্রজেক্টের শেয়ার হোল্ডার বানিয়ে নিবে। ব্রিজের মটকা গেমের মেন প্লেয়ার হলো এই সকল কর্মচারীরা, তাই ব্রিজ তাদের বিরুদ্ধে যেতে চাইছিল না। এই ব্যাপারটা আবার গুলরুকের একদমই পছন্দ হয় না। গুলরুক চাইছিল ব্রিজ পেস্টনের ডিলটা যেন রাজি হয়ে যায়, তবে ব্রিজ ব্যবসায় শুধু নিজের মতামতকেই প্রাধান্য দেয়। তাই গুলরুকও এবার ব্রিজের থেকে দূরে সরে যেতে থাকে। এদিকে ডাগরুর লোকজন নিয়ে টাকার ব্যারেল চুরি করছিল। তখন কয়েকজন গুন্ডা তাকে তাড়া করে বসে। পালাতে গিয়ে ডাগরু ব্রিজের সামনে পড়ে যায়। ওই গুন্ডাগুলো ব্রিজেরই লোক। ব্রিজ বলে টাকা লাগলে তুই আমার থেকে চেয়ে নিতি, চুরির কি দরকার ছিল? তখন ডাগরু তার নিজের মনের ক্ষোভগুলো বলতে থাকে ব্রিজ কিভাবে অবহেলায় সিলভাকে জেলে ফেলে রেখেছিল। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বেশ তর্কাতর্কি হতে থাকে। ব্রিজ তখন রাগ করে বলে আজ থেকে তার এবং ডাগরুর সম্পর্ক শেষ। ডাগরুও রাগ দেখিয়ে বলে ব্রিজ বলেছিল সে হনুমান হয়ে নিজের লেজের আগুন দিয়ে লঙ্কা পোড়াবে, কিন্তু ব্রিজ এখন নিজেই রাবণ হয়ে গেছে। তাই দিন শেষে তার আপাশে আর কেউই নেই, সে এখন একা, নিঃস্ব। পরদিন সকালবেলাতে ব্রিজ মিলের সামনে বিক্ষোভরত কর্মচারীদের মাঝে যায়। এরপর মঞ্চে দাঁড়িয়ে বলতে থাকে কর্মচারীরা মটকা না খেলায় তার ইনকাম হচ্ছে না। তবুও সে কর্মচারীদের পাশে থাকার অঙ্গীকার করে বলে তোমাদের দাবি ভ্যালিড, তাই তোমরা যেন আন্দোলনটা চালিয়ে যাও। ব্রিজের সমর্থন পেয়ে বিক্ষোভকারীরা নতুন করে অনুপ্রেরণা পেয়ে যায়। তবে ব্রিজের এই কাজে অনেকেই খুশি হয় না। প্রতাপরাব, পেস্টন, লাচো, লালজি ভাই সবাই মিলে ষড়যন্ত্র করতে বসে। লালজি ভাই তখন বলে এরকম চলতে থাকলে সে দারবকে দিয়ে ব্রিজকে সরিয়ে দেবে। তবে প্রতাপরাও ব্রিজকে সব দিক থেকে ঘিরে ধরতে চাইছিল। তাই সে পত্রিকার এডিটরকে ফোন দিয়ে বলে
একটা নিউজ পাবলিশ করতে বলে। ব্রিজের প্ররোচনাতে ইন্সপেক্টর তুমরে নিজে নিজেই মারা গিয়েছিল। এডিটর ডিসুজাকে ডেকে এই নিউজটা টাইপ করতে বলে। যদিও ডিসুজা তো জানতোই যে তুমরের মৃত্যুর জন্য ব্রিজ দায়ী না, তবুও এডিটর তাকে দিয়ে নিউজটা লিখতে বাধ্য করে, যাতে নিউজের পরে ব্রিজের বিরুদ্ধে ইনকোয়ারি হয় এবং তার নামে ওয়ারেন্ট জারি হয়। ডিসুজা আর্টিকেল তো লেখে ঠিকই, তবে সেখানে ব্রিজ ছাড়াও সিন্ডিকেটের সাথে যারা জড়িত সবার নামই উল্লেখ করে দেয়। কিন্তু তার আর্টিকেলটা ছাপানোর আগেই এডিটর ব্রিজ বাদে বাকি সবার নাম কেটে দেয়। ব্যাপারটা নিয়ে ডিসুজা খুবই খেপে যায়। সে জানায় ব্রিজ ভালো লোক না, জুয়ারি। তারপরও তার মনে হয় ব্রিজের সাথে জাস্টিস হচ্ছে না, তাই সে ব্রিজকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। সরকার ইমার্জেন্সি সিচুয়েশন জারি করছে এবং পুলিশকে গুলির পারমিশন দেওয়া হচ্ছে। ব্রিজও তাদের টার্গেটেড লিস্টে আছে, তাই সে যেন সতর্ক থাকে। ব্রিজের মনটা বেশ অস্থির লাগছিল, তাই সে বার্খার কাছে গিয়ে বলে সে একটা সিনেমার প্রডিউসার, আজকে সেই সিনেমার প্রিমিয়ার শো আসে, সে বার্খাকে সেখানে নিয়ে যেতে চায়। বার্খাও রাজি হয়ে গেলে সে তাকে নিয়ে প্রিমিয়ারে চলে আসে। সেখানে মার্কসও অডিয়েন্সের সাথে সিনেমার সব কাস্ট এবং প্রডিউসারদের পরিচয় করিয়ে দেয়, কিন্তু ব্রিজকে মঞ্চে ডাকে না। এই ব্যাপারটা নিয়ে ব্রিজ তো খুবই অপমান বোধ করে। বার্খাও তাকে রেখে একাই চলে যায়। রাতে ব্রিজ যখন বাড়ি ফিরছিল তখন দাঁড়াবের লোকেরা তার রাস্তা আটকে দাঁড়ায় এবং গুলি চালাতে শুরু করে। ব্রিজের ড্রাইভারের প্রচেষ্টায় সে কোনো রকমে বেঁচে যায়, যদিও তার একজন লোকের কাঁধে গুলি লেগেছিল। ব্রিজ রুকমনির তোষকের কারখানায় গিয়ে আশ্রয় নেয়। যদিও কারখানার আড়ালে এখানে তোষকের ভেতরে জুয়ার অবৈধ টাকা রাখা হয়। এখানে গোডাউনে সরাসরি তোষকের ভেতরে টাকা ভর্তি করে রাখা আছে। ব্রিজ বাইরে যেতে পারছিল না, কারণ রাতারাতি ইমার্জেন্সি সিচুয়েশন জারি হয়ে গেছে। দাঁড়াবের লোকেদের হাত থেকে বেঁচে গেলেও পুলিশ তাকে দেখা মাত্রই ব্রিজকে গুলি করে দিতে পারে। ব্রিজ টাকার তোষকের উপরে শুয়ে ভাবতে থাকে সে এত টাকা ইনকামের চক্করে কি হারালো এবং কতটুকুই বা পেল। দিন শেষে সব টাকাই তার কাছে মূল্যহীন। পুলিশ এবং গুন্ডারা তা ব্রিজকে হন্যি হয়ে খুঁজছিল, তাই সে কিছুদিন পালিয়ে বেড়ায়। একদিন সে ছেলে আনমোলের সাথে বোর্ডিংয়ে দেখা করতে যায়, কিন্তু আনমোলও তার দিক থেকে মুখ ফিরিয়ে ভেতরে দৌড় দেয়। সেই মুহূর্তে ব্রিজ সমস্ত আশা ভরসা হারিয়ে ফেলে। সে বাড়ি ফিরে গোসল দিয়ে নিজের আইকনিক ড্রেসে রেডি হয়। এরপর ডিসিপিকে ফোন দিয়ে জানায় আমি আত্মসমর্পণ করতে চাই। কিছুক্ষণের মধ্যেই ডিসিপি ফোর্স নিয়ে এসে ব্রিজকে গ্রেপ্তার করে। যদিও পুলিশ আসার আগেই ব্রিজ রুকমিনীকে ফোন দিয়ে ডেকে এনেছিল। জিপে ওঠার আগে ব্রিজ নিজের সিগারেট এবং দেশলাইটা রুকমিনীর হাতে দেয় আর ইশারায় বুঝিয়ে দেয় প্রয়োজনে রুকমিনী যেন এইগুলি ইউজ করে। প্রয়োজন সেদিন রাতেই হয়ে যায়। ব্রিজের গ্রেপ্তারের পরে দাঁড়াবের লোকেরা রুকমিনীর তোষকের দোকানে আসে, কারণ ব্রিজের সমস্ত টাকা এখানেই লুকানো আছে। রুকমিনী ব্রিজের দিয়ে দেওয়া নির্দেশ মোতাবেক গোডাউনে আগুন লাগিয়ে দেয়, যাতে এই টাকার কারো হাতে না পড়ে। এদিকে ব্রিজকে জেলের ভিতরে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে ব্রিজকে খুন করার জন্য আগে থেকে লোক সেট করা ছিল। একজন প্রথমে ব্রিজের ওপরে গুলি চালায়, তবে গুলিটা মিসফায়ার হয় এবং পুলিশ সেটা সামলে নেয়। কিন্তু আরেকজনের ডিরেক্ট গুলিতে ব্রিজ বাজেভাবে আহত হয়। এরপরেই মূলত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ব্রিজের অবস্থা দেখে দুজন গার্ড তার বাঁচা মরার উপরে বেট লাগায়। কিন্তু ব্রিজ তো এত সহজে মরার লোক না, সে হলো রম্বা রেসের ঘোড়া। হাতের মুভমেন্টে ব্রিজ বুঝিয়ে দেয় সে সবাইকে দেখে নেবে। প্রতিশোধ নিতে হয়তো সে আবারও ফিরে আসবে মটকা কিং হয়ে। আর এখানে অসমাপ্ত ঘটনার মধ্যেই শেষ হয়ে যায় মটকা কিং সিজন 1। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।